আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে, কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে, আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় অ্যালাউ করি, তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো। এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতর ভেতর অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, তার দপ্তর থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায়, তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন। আমি বলেছিলাম 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20। আমাকে পৌঁছতে গেলে আমাকে 23 তারিখ সকালেই রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে, সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। হিসেব টিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই, খবরটা আগে দরকার। খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন, প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন। এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি, নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে মনে নিশ্চয় থাকতে পারে 2 দিন আগের খবর, 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানুতোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে।
আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেয়েই একে অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তারা নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম, সেখানে আপনাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে কোনো একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি তো। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে 23 তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার পাওয়ার সময় ছিল না। আজ 19 তারিখ, তারপরে কি আছে না আছে আমায় দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে একদিন দুদিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা, এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। খবর আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। তো আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো এই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে আগামী 7টা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। ঠেলা বুঝবে এবার। আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন, কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না। এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলেই আবার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে, আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে, তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে। মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে, আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাব। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে 14ই জানুয়ারি রাতে
গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন, সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্টনী ভেঙে একটা মোটর সাইকেল তার ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায়। এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারপরে বলেন যে আমাকে খামটা দিন। খামটা নিয়ে তারেক খুলেছে, তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। অনেকে বলছে, দুর্মুখেরা বলছে, আমি বলছি না, দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে। এখন কে লিখলো লাল অক্ষরে সাবধান, কেন লিখলো, মানে কোন কোন উদ্দেশ্যে লিখলো, সেসব কিন্তু কিছু লেখা নেই। দুর্মুখেরা বলছে, আমি বলিনি, তারা বলছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই মানে কাণ্ড। এবার তিনি সামনে আসছেন, সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এইবার সরকার কি করে এইটা আমি দেখার জন্য বসে আছি। এবার আপনারাও দেখতে থাকুন, সেদিনকে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং এটা আমি আগাম বলে দিচ্ছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রথমেই আবারও দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি এপিসোড করতে পারিনি। একটা নতুন শহরে এসেছি এবং এই শহরের একটা খুব বড় সমস্যা হলো যে আমি যেখানে আছি সেখানে ইন্টারনেটটা অলমোস্ট কাজ করে না বলা যায়। সো এখানে অনেক স্ট্রাগল করতে হয়। সো আমার সাথে অন্যদের যোগাযোগ করা, অন্য নিউজ পেপার পড়া সবকিছুই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। তা আমি আশা করি এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা খুব অবাক হয়েছি যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে কালকে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন আমার এপিসোডের জন্য। এই যে আপনাদের অপেক্ষা, আপনাদের প্রত্যাশা, এটা আমাকে ভীষণভাবে ঋণী করে। যাই হোক, অনেকগুলো খবর আমার কাছে জমা হয়েছে, আমি কয়েকটি আজকে বলবো। আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা কি কি বিষয়ে আসলে চান আমি কথা বলি, সেটাও আমার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করছে। তো আজকে যেটা শুরুতে বলবো যে গতকাল আপনারা জানেন যে সন্ধ্যায় যমুনায় জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেটি নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় এক এক রকমের নিউজ হয়েছে, কিন্তু প্রকৃত ভাবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি কোথাও আসলে পাইনি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটা এবং প্রধান উপদেষ্টার সাথে আরো কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও সেখানে ছিলেন। এবং জামাত মোটামুটি বলা যায় যে ডক্টর ইউনূসকে এক ধরনের থ্রেট করে এসেছেন সেখানে গিয়ে। সেখানে প্রথমেই তারা বলেছেন যে একটি দলের প্রধান, ডেফিনেটলি সেটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছে তারা সেম সিকিউরিটিটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য চেয়েছেন। এবং সেই সাথে তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা হচ্ছে না। এছাড়াও আরো কয়েকটা ইম্পর্টেন্ট দাবি দেওয়া তারা দিয়েছে এবং তারা 57 জন বিএনপির প্রার্থীর তালিকা ডক্টর ইউনূসের কাছে দিয়েছে যারা ঋণ খেলাপি, এবং এই ঋণ খেলাপির পক্ষে একদম প্রমাণগুলো ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই ঋণ খেলাপির যে পরিমাণ, যেটা 12 কোটি থেকে 136 কোটি টাকা পর্যন্ত ঋণের খেলাপির পরিমাণ। এছাড়াও বলা হয়েছে যে 34 জন বিএনপির প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
সারপ্রাইজিংলি তারা এই 34 জনের প্রমাণ দেওয়ার সাথে সাথে এই 34 জনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামও রয়েছে, এবং তারা তারেক রহমান যে ব্রিটিশ নাগরিক তার সপক্ষে ডক্টর ইউনূসের কাছে ডকুমেন্ট দিয়ে এসেছে, এবং তারা বলেছে যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরো বলেছেন পরিস্থিতি যাই হোক নির্বাচনের আগে মাঠে সেনাবাহিনী নামানো যাবে না। অর্থাৎ তারা এই মুহূর্তে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না, এবং জামাত হয়তো মনে করছে যে সেনাবাহিনী এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পারে, এবং জামাতের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দাবিটা, তারা মোট 7টা দাবি দিয়েছে, এবং এই 7টা দাবির পক্ষে যদি তারা দৃশ্যমান অগ্রগতি না দেখে তাহলে তারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলবে। এবং তারা আরো বলেছে যে তারা যে পিআর পদ্ধতি নিয়ে শুরুতে আন্দোলন করেছিল এবং বলেছিল পিআর পদ্ধতি ইনশিওর করা না গেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদিও পরবর্তীতে পিআর এর দাবি থেকে তারা সরে গেছে। তারা বলেছে যে তারা আবার পিআর পদ্ধতিতে আন্দোলন করা শুরু করবে। অর্থাৎ এই নির্বাচনে জামাতে ইসলাম একেবারে বিএনপিকে ছাই দিয়ে ধরছে, এবং ডক্টর ইউনূসকে মোটামুটি যেটা বললাম যে থ্রেট করে এসেছে যে তাকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এদিকে আবার বিএনপির নেতৃবৃন্দ গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে তারাও আবার জামাতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন, কারণ জামাত ইতিমধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন, এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন, তারাই পোস্ট করবেন, সেই সমস্ত আয়োজন তারা করেছেন। এছাড়াও জামাতের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে। আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন, এনসিপির যে আসিফ মাহমুদ তিনি আবার এখন আকারে ইঙ্গিতে থ্রেট করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে তারা কথা বলছেন। তো এই যে থ্রেট, পাল্টা থ্রেট, একে তো নির্বাচন হবে কিনা, কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে 12 তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলেন। 11 তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না এই নির্বাচনটা হবে কিনা, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই 12 তারিখে নির্বাচন হবে কিনা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই 12 তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইউনূস সেটা কিরকম অনিশ্চয়তার মধ্যে আছে। তার মধ্যে জামাত যে ডকুমেন্ট গুলো দিয়েছে, এবং বিএনপি শুধু না, বিএনপি ইভেন এনসিপি বা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রবাসী বা বিদেশি, তাদের সবারই এটা ইনশিওর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই। কারণ দ্বৈত নাগরিকত্ব নেই, কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা সারেন্ডার করে দিয়ে আমি ইলেকশন করব, এটা দিয়ে সে ইলেকশন করতেছে, এটা তো হইতে পারে না। এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা, আমাদের আর মামুদের ইলেকশন, তারপরে এই নির্বাচন। এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত, সুতরাং তারেক রহমানকে একদম অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না, তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক। আর একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশুদিন 17 তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টটি প্রচন্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তথ্য অনেক বেশি। এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে মানবাধিকার কমিশনে। তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায়ও করেছিল, তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন। সেখানে আওয়ামী লীগের মানে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন, আমাদের ইউএস এর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন।
তো এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে, এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব। তো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওয়ার হয়। এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ যে একটা পোর্টাল, সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন, সেখানে হাসান মাহমুদ বা নওফেল কিভাবে গেল, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আহ, আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে, এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড। যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে আইসিআরএফ এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ। সেখানে হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী থাকবেন, সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন। এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে, এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে। সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না, নেত্রী ক্ষুব্ধ হয়েছেন, এগুলো সত্যি না। এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন, সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে, এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিঝুম মজুমদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে। এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টটার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে, লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে। ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন। সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কভারেজ পেয়েছে সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে। তো এটি নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি। আজ এ পর্যন্তই। আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন।